জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা পুনর্বাসন দাবিতে আবারও অবরোধ বিক্ষোভ, যানজটে ভোগান্তি। তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার দাবি মেনে নেওয়া হবে না, জানালেন উপদেষ্টা। কমিউনিটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা। যুক্তরাষ্ট্রের প্রেয়ার ব্রেকফাস্টে যাচ্ছেন বিএনপি নেতারা। তারেক রহমানের প্রতিনিধি হচ্ছেন মেয়ে জাইমা। মিরপুর ৬টি খাল সংস্কারে কাজ শুরু, দখলদার উচ্ছেদে বাধা এলে প্রতিহত করার হুঁশিয়ারি উপদেষ্টা। চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে, দাবি সার্জিসের। গতানুগতিক নিয়মে নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন গবেষকরা। স্বাগত জানাচ্ছি বিরতির সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে বড় খবরে। প্রায় ৬ ঘন্টা সড়ক অবরোধ শেষে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন জুলাই আন্দোলনে আহতরা। এর আগে বেলা ১১টা থেকে শ্যামলীতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এতে দুই পাশে সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন মানুষ। উন্নত চিকিৎসা, দ্রুত পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নেন জুলাই আন্দোলনের আহতরা। জুলাই আগস্ট আন্দোলনে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে পথে নেমে এসেছিলেন ছাত্র জনতা। এবার আহত হয়ে সঠিক চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে আবারও নামলেন সড়কে। রোববার বেলা 11:30টার দিকে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। তাদের অভিযোগ, দেশের জন্য আন্দোলন করতে আহত হওয়ার পরও তাদের চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে না সরকার। সুচিকিৎসা দেওয়ার কথা ছিল, ওরা এটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল যে আমরা ডিসেম্বরের শেষ দিকে এটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল তাদের, তখন তারা দেয়নি। এর আগেও সড়ক অবরোধ করেন আহতরা। সে সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সুচিকিৎসার আশ্বাস। তবে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ আহতদের। বাবা মাকে এখন আমার এলাকায় প্রতিবেশীর কাছে শুনতে হয়েছে, আপনার ছেলে তো পঙ্গু, আপনার ছেলে আন্দোলনে কেন গেল? আমাদেরকে কয়েকবার আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এটা পূরণ করা হয়নি, এই জন্য আমরা আবার নামছি। এদিকে অবরোধের কারণে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে শ্যামলী ও আশপাশের অনেক সড়ক। ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। গন্তব্যস্থানে আসার জন্য আমি খুবই কষ্ট করে আসছি, যেটা হচ্ছে মনে করেন 2 থেকে 3 কিলোমিটার হাঁটাই লাগছে। অপারেশনের ডেট আছে, সে সময় মতো আসতে পারতেছে না। আমি চোখের ডিপার্টমেন্টে গিয়েছিলাম, সেখানেও একই কথাবার্তা শুনলাম। মানুষ আসলে চরম একটা ভোগান্তির মধ্যে পড়ে গেছে। শ্যামলীর আশেপাশে অন্তত 10টি সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে। সড়ক অবরোধে সাধারণ মানুষের পাশাপাশি ভোগান্তিতে পড়েন রোগীরাও। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা দেওয়ার আশ্বাস দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা ফারুকী আজম। রোববার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই কথা জানান তিনি। সপ্তাহের মধ্যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে বলে জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, অভ্যুত্থানে হতাহতদের তালিকা অনুযায়ী সহায়তা দেওয়া হবে। নিহতদের পরিবারকে 10 লাখ টাকার সঞ্চয়পত্র এবং আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হবে। তাদের জন্য চলতি অর্থ বছরে 232 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান ফারুকী আজম। এদিকে ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের 2টি দাবি সরকার বিবেচনা করছে। আহতদের চিকিৎসায় কমিটির সুপারিশ অনুযায়ী বিদেশে পাঠানো হবে। আমরা বলেছি অধিদপ্তর হচ্ছে এবং সেটা অতি দ্রুততম সময়ে হচ্ছে। এই সপ্তাহের মধ্যে অধিদপ্তরের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি। প্রায় 15 জনের জন্য আমাদের 16 কোটি টাকার মতন খরচ হয়ে গেছে। আমরা এ পর্যন্ত 20 কোটি টাকা পাঠিয়েছি, কিন্তু আমি জানি না আরো কত টাকা পাঠাতে হবে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার রাজধানীর এনইসিতে একনেক সভা শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, এটি মানা হলে ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় মোংলা বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ এবং অনশন করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
একই দাবিতে সময় বেঁধে দিয়ে সরকারকে আলটিমেটামও দেয় তারা। রোববার একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কোনো অযৌক্তিক দাবি সরকার মানবে না। কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। এ সময় আসছে বাজেট নিয়ে তিনি বলেন, অর্থায়নের জন্য বিদেশ নির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য রাজস্ব বাড়ানোতে মনোযোগ দেওয়া হবে। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি। বাজেটের ঘাটতি তো বেশি বাড়ানো যায় না, তাহলে তো মূল্যস্ফীতি হবে। সে কারণে দেশীয় অর্থায়ন আর বৈদেশিক অর্থায়ন উল্টো হয়ে গেছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, চীনের আগ্রহী সরকার মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রকল্প হাতে নিয়েছে। এ বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে। অনেক প্রকল্পে পায়রা বন্দর এরকম কিছু প্রকল্প আছে, যেসব প্রকল্পে দেশীয় যারা ঠিকাদার এরা কিন্তু রাতারাতি কোটিপতি হয়ে গেছিল। একনেক সভায় দেশীয় নতুন গ্যাস কূপ খনন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহ মোট ১৩টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ব্যয় হবে ১২,৫৩২ কোটি টাকা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন তার মেয়ে জাইমা রহমান। তাহলে এবার কি রাজনীতিতে সক্রিয় হচ্ছে তারেক কন্যা? এ নিয়ে জোর গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে চলছে, তবে দল থেকে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের একমাত্র মেয়ে। আগামী ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিতে, যা হতে যাচ্ছে বিএনপির হয়ে তার প্রথম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরীও অনুষ্ঠানটিতে যোগ দিচ্ছেন। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিনিধি হিসেবেই যাচ্ছেন কন্যা জাইমা রহমান। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্র আন্দোলনের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি। সম্প্রতি যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে বার-এট ল করেন তিনি। এর আগে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন জাইমা রহমান। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও ১০০টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলের কেউ অপকর্মে জড়ালে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতি ও দলের ভেতর ব্যাপক পরিবর্তন আনার আশ্বাস দেন তিনি। রোববার রাজধানীর কদমতলীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, সংস্কারের কারণে নির্বাচন দেরি হলে সুযোগ নিতে পারে স্বৈরাচার। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা নিয়ে ধারাবাহিক কর্মশালা করছে বিএনপি। বিভাগ ও জেলার পর থানা পর্যায়ে চলছে কর্মশালা। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কদমতলী থানায় এ আয়োজন। শুরুতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দেন, দলের কারো বিরুদ্ধে অপকর্মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু সংখ্যক সদস্য কিছু কিছু অনৈতিক কাজে জড়িত করেছে নিজেদেরকে। আমরা তাদেরকে সতর্ক করেছি। সতর্ক করার পরে যখন তারা সতর্ক, যারা হয়ে গিয়েছে ভালো, যারা সতর্ক হয়নি তাদের বিরুদ্ধে আমরা দলীয় অবস্থান থেকে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি আরো বলেন, যখন কেউ সাহস পায়নি তখন স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিএনপি। ভোটাধিকার প্রতিষ্ঠায় বহু মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তাই সংস্কারের কথা বলে নির্বাচন দেরি করার সুযোগ নেই। যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। নির্বাচন নির্দিষ্ট সময় পরপরই হতে হবে, না হলে জন অধিকার প্রতিষ্ঠিত হবে না, বলেন তারেক রহমান। আমরা বিপদ থেকে রক্ষা করতে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাস্তবায়ন করতে হবে। ভুল তথ্য দিয়ে যারা কুমিল্লার পাঁচথবি ইউনিয়ন যুবদল নেতা তৌহিদুলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদেরও দ্রুত বিচার দাবি করেছেন নিহতের পরিবার এবং রাজনৈতিক সহকর্মীরা। এদিকে তদন্তের দ্রুত অগ্রগতি এবং পরিবারের নিরাপত্তার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। যৌথ বাহিনীর অভিযানে আটকের পর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে যান জেলা যুবদলের নেতারা। কারণ অনুসন্ধানের মাধ্যমে বিচার নিশ্চিতের তাগিদ তাদের। রাইসপের যেটা বললো, তবে 3 মাসের ভিতরে করে দিবে, এটা আশ্বস্ত করেছে আমাদের যুবদলকে। এই আশ্বস্ত আমরা নিরপেক্ষ যখন দেখব না, তখনই আমরা পদক্ষেপ নেব। এই সেনাবাহিনীর প্রতি বিএনপি সবচেয়ে বেশি আস্থা। এখানে হয়েছে সেনাবাহিনীর কাছে কেউ একজন ভুল তথ্য দিয়েছে। এই ভুল তথ্যের পিছনে আমরা ভালো করেই জানি এটার পিছনে অবশ্যই আওয়ামী কোনো অপশক্তি জড়িত আছে। এদিকে ভুল তথ্য দিয়ে যারা তৌহিদুলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনার দাবি স্বজনদের। অন্যায়ভাবে যদি কাউকে মারে, অবশ্যই তার বিচার হওয়াটা আল্লাহর পক্ষ থেকেও এটা হয়ে যায়, ফরজ হয়ে যায়। তো ওনারা বলতেছেন কয়েকদিন সময় দেন আমাদেরকে, আমরা যেটাই করি সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে আপনাদেরকে সঠিক বিচারটাই আমরা পাইয়ে দেব। এর আগে শনিবার রাতে তৌহিদুলের পরিবারের সাথে বৈঠক করেন সেনাবাহিনী। এ সময় মৃত্যুর ঘটনা গুরুত্বের সাথে তদন্তের পাশাপাশি পরিবারের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। ওনার পরিবারের পক্ষ থেকে দাবি ছিল একদম স্পষ্ট যে সেনাবাহিনীর পাশে যারা সিভিল ড্রেস পরেছিল, এই সিভিল ড্রেস পরে যারা ছিল তারা কারা, তাদেরকে দ্রুতই আপনার খুঁজে বের করা এবং খুব ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া। বৃহস্পতিবার রাতে অস্ত্র উদ্ধারের অভিযানে তৌহিদুল ইসলামকে বাড়ি থেকে নিয়ে যায় যৌথ বাহিনী। পরদিন গোমতী নদীর বেড়িবাঁধ এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাগজে কলমে নয়, এবার সত্যি সত্যিই উদ্ধার হচ্ছে খাল। বাধা এলে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে মিরপুরের বাউনিয়ায় 6টি খাল সংস্কারের কাজ উদ্বোধন করে এসব কথা জানান তিনি। বলেন, এই বর্ষায় পুনরুদ্ধার হবে আরও 9টি খাল। শুরু হলো ঢাকার সব খাল, জলাধার সচল ও পুনরুদ্ধারের কাজ। এর উদ্বোধনে মিরপুরের বাউনিয়ায় আসেন স্থানীয় সরকার ও পরিবেশ উপদেষ্টা। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অল্প সময়ে এই সংকটের সমাধান নেই, তবে এর একটি রূপরেখা করতে চায় অন্তর্বর্তী সরকার। আর এ কাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও সচেতন হতে হবে বলে মনে করেন গণপূর্তের উপদেষ্টা। আমরা খুব দ্রুত আরো বাকি যেসব জায়গাগুলো বেদখল হয়ে আছে সেটা উদ্যোগ নিচ্ছি উদ্ধারের জন্য। খাল, বিল, নদী, নালা দখলমুক্ত করে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ চলমান থাকবে। এই খালগুলোকেই পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক, যার অধীনে 19টি খালকে পুনরুদ্ধার করা হবে। অন্যদিকে খাল দখল উচ্ছেদে বাধা এলেও তা সম্মিলিতভাবে রুখে দেওয়া হবে বলে সতর্ক করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, সংস্কারের পর রক্ষণাবেক্ষণে করে দেওয়া হবে এলাকাভিত্তিক কমিটি। দূষণ মুক্ত করাটা রাতারাতি হবে না, ইট উইল টেক টাইম। আপনার সিওয়েজ কানেকশন 53 বছরে হয়নি, এখন আপনি 5 মাসে কেমন করে ফেলবেন? কিন্তু ইন্টারিম কোনো সলিউশন আছে কিনা আমরা সেটা খুঁজছি। আশা করি এই দুর্গন্ধ থেকেও কিছুটা হলেও আমরা মুক্তি দিতে পারবো। ঢাকা ও এর আশেপাশের 19টি খালকে পর্যায়ক্রমে উদ্ধার করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ব্যয় সাশ্রয়ী পথেই সমন্বয় করা হবে এ কার্যক্রম। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এতে সামিল হয়ে দেশ এবং মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করা হয়, দোয়া এবং
আর এই মোনাজাত পরিচালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এতে দেশ বিদেশের প্রায় 40 লাখ মুসল্লি অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকেরা। রবের কাছে বান্দার ফরিয়াদ, দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে আশ্রয় আর ক্ষমা প্রার্থনা। লাখো মানুষের আমিন আমিন ধ্বনিতের মুখর তুরাক তীর। চোখের জলে মুসল্লিরা তাদের মনের সব আকুতি জানিয়েছেন স্রষ্টার কাছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত শুরু হয় রোববার সকাল 9:11 চলে টানা 24 মিনিট। এবারের মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। ফজরের নামাজের আগেই মুসল্লিদের ভিড় ইজতেমা ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়ে। যে যেখানে ছিলেন সেখান থেকেই দুহাত তোলেন আল্লাহর দরবারে। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, দেশপ্রেম জাগায় দেয়। আমরা এই দেশের মানুষ, এই দেশের শান্তি চাই, ভালো চাই, হানাহানি মারামারি কাটাকাটি চাই না। যারা আমরা আসছি এখানে আল্লাহ পাকের কাছে কিছু নিতেই আসছি, যে আল্লাহ পাক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। দুনিয়া যেন আখিরাতেও কল্যাণ হয়, এই কামনা আমরা করছি। সমস্ত মুসলিম উম্মার মাগফিরাত কামনা করছি। সব আমরা ভাই ভাই মুসলমান একসাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বো, একসাথে এক কাতারে দাঁড়িয়ে কাল কিয়ামতের দিনে জান্নাতে যাবো, এটাই আমাদের আশা। বিশ্ব মানবতার কল্যাণ, শান্তি, মাগফিরাত কামনায় দোয়া করেন দূর দূরান্ত থেকে আসা সব বয়সী মুসল্লিরা। পাপ করছি, পাপ মুক্তির জন্য মানুষজন সমাগম হয়েছে, আল্লাহ দৌলদের সাথে জামাত করা পারছি, মুনাত করা পারছি, এটাই কামনা। আল্লাহ তাআলার যে দিন আমাদেরকে দিয়েছেন, এই দিনটা আল্লাহর রাস্তায় যেই ভাবে মেহনত করা দরকার, এই জিনিসটি আমরা ইজতেমা এসে শিখলাম। আমার জীবনে অনেক ভুল ত্রুটি আছে, গুনাহ খাতা আছে, আল্লাহ তুমি মাফ করো, এদের ওসিলায় মাফ করে দিও, এইটুকু আমি বলছি। প্রথম পর্ব সম্পন্ন হওয়ার পরদিন সোমবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির এবার মহল্লায় মহল্লায় ফেরার পালা। ইজতেমা ময়দান থেকে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে দিনের শিক্ষা নিয়েছেন, তা একটি বছর পথ চলার অনুপ্রেরণা যোগাবে বলে আশা মুসল্লিদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। টঙ্গীর স্টেশন রোডে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতের সময় ড্রোন ভূপাতিত হয়। এতে আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হন শতাধিক মুসল্লি। সকাল 9:30টার দিকে ফ্লাইওভারের পূর্ব পাশে টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আখিরি মোনাজাত চলাকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় হঠাৎ 3টি ড্রোন পড়ে গিয়ে বিকট শব্দ হয়। বোমা আতঙ্কে হুড়োহুড়িতে শতাধিক মুসল্লি আহত হন। তাদের 40 জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় ড্রোনটি ভূপাতিত হয় বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রাজনৈতিক নেতাকর্মীদের চাঁদাবাজিতে নিত্যপণ্যের দাম বাড়ছে, এমন অভিযোগ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের। রোববার রাজধানীতে এক সেমিনারে এই কথা বলেন তিনি। এ সময় গবেষকরা বলেন, গতানুগতিক পদ্ধতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। গত 2.5 বছর ধরে দেশের বাজারে উচ্চ মূল্যস্ফীতি বহাল রয়েছে। কখনো পেঁয়াজ, আলু, কখনো ডিম, মুরগির দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। সরকার আমদানি শুল্ক কমিয়ে সুদহার বাড়িয়েও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে পারেনি। গবেষকরা বলছেন, বিচ্ছিন্ন পদক্ষেপে বাজার ব্যবস্থা টেকসই হবে না। মূল্যস্ফীতি কমাতে মধ্যস্বত্বভোগী সহ সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে। রোববার খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিশ্চিতে করণীয় নিয়ে সেমিনারে বলা হয়, বাংলাদেশে আমদানি নির্ভর খাদ্যপণ্যের দাম বিশ্ববাজারের তুলনায় অনেক বেশি। এছাড়া দেশের বাজারের পণ্যভিত্তিক তথ্য সরকারের কাছে নেই। প্রত্যেকের ম্যান্ডেটরি লাইসেন্স থাকতে হবে, সেটি জন্য গুরুত্বপূর্ণ, যেটা ম্যান্ডেটরি লাইসেন্সটি তিনি যেন বজায় থাকে সেটি দেখতে হবে। তৃতীয়ত যেটি দরকার সেটি হচ্ছে যে একজন ডিস্ট্রিবিউটর শুধু একজনের পণ্য সাপ্লাই করবে, বিতরণ করবে, বিক্রি করবে, এটি বন্ধ করতে হবে। সেমিনারে প্রতিযোগিতা কমিশনকে শক্তিশালী করার যুক্তি তুলে ধরা হয়। মূল্যস্ফীতি কমাতে ব্যবসায়ীদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের তাগিদ দেন বক্তারা। এরকম অসৎভাবে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত। এটা রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটা তাদের করতে হবে। ব্যাপক হারে খেজুরে ছাড় দেওয়া হয়েছে আগামী রমজানকে সামনে রেখে। সেখানে যেহেতু বিভিন্ন দামের খেজুর আছে, আমরা হিসাব করে দেখিয়েছি 60 টাকা থেকে 100 টাকা পার কেজি খেজুরের দাম কমার কথা, অথচ আমরা আজকে শুনতে পেলাম খেজুরের দাম বাড়ছে।
এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, স্থানীয় বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিতে জোর দিচ্ছে সরকার। জানান, রমজানে তেল, চিনি, খেজুরের মতো পণ্যের সরবরাহ ঘাটতি থাকবে না। গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না, কারণ আমাদের আমদানি কিন্তু যে ভোগ্যপণ্য, এর মধ্যে যদি আপনি দেখেন চিনি, তেল, ছোলা, খেজুর, এর কোনো সংকট বাজারে নেই। উপদেষ্টা জানান, ভোগ্যপণ্যের আমদানি সহজীকরণে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপাতত রোহিঙ্গা তহবিল নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট IFRC। সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের বিদেশে সহায়তা কার্যক্রম বন্ধে রোহিঙ্গাদের উপর কী প্রভাব পড়তে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমার বিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে এসব কথা বলেন IFRCর প্রতিনিধি দলের প্রধান আলবার্টো বোকেনেগ্রা। তিনি জানান, 2027 সাল পর্যন্ত বরাদ্দের অর্থ রয়েছে। বর্তমানে সংস্থাটি কক্সবাজার থেকে ভাষাঞ্চলে স্থানান্তরিত করা রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সরকার ও সংস্থার অর্থায়ন কমলেও এখনই তার প্রভাব পড়বে না, কারণ বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য 2027 সাল পর্যন্ত বরাদ্দকৃত অর্থ রয়েছে, যা দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে নিতে পারব। আর এই ছিল বিরোধীর সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।